আজকের এই ভিডিওটা দেখবার পর এবং এই ভিডিওটার পরবর্তীতে তোমাদের ডিমান্ডের উপর নির্ভর করছে, কমেন্ট সেকশনে জানাতে হবে কার কার চাই সেই 32টা এমসিকিউ, যার থেকে পরীক্ষায় 5টা আসবে, পরীক্ষায় 5টা প্রশ্ন। এই ভিডিওটা তার সঙ্গে ওই 32টা এমসিকিউ যদি কেউ দেখতে পারো, রাইডার্স টু দ্য সি লাইন বাই লাইন পড়া যা, এই ভিডিওটা সেভাবেই সাজানো। প্রতিটা পৃষ্ঠায় কিভাবে কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ, পুরো গল্পটার পাশাপাশি সমস্ত জায়গা বিভিন্ন কনফিউশন দূর করে আমি কিন্তু এই ভিডিওতে ডেসক্রাইব করছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে রাইডার্স টু দ্য সি পুরো পাঠ্য না পড়লেও চলবে, তবুও বলবো পাঠ্য পড়াটা কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজন। পাঠ্যটা সবার আগে গুরুত্বপূর্ণ, যদি সময় থাকে পাঠ্যটা পড়ে। সি আমি পড়বার পর প্রতিটা পৃষ্ঠায় তোমাদের যেই যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি কিন্তু 32টা তোমাদের এমসিকিউ থাকবে। সে 32টা এমসিকিউ তোমাদের কার কার প্রয়োজন আমাকে নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের এরপরে কোন ক্লাসেস প্রয়োজন সেটা জানাবে, তোমাদের সুবিধে অসুবিধা আমাকে জানাবে। প্রতিটা তোমরা আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু খুব ভালো করেই পড়ি। হয়তো বা রিপ্লাই দিয়ে ওঠা হয় না, কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট দেখি এবং আমি প্রতিটা পৃষ্ঠায় আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করব, আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তবে আমি বুঝতে পারবো যে তোমরা খুব ভালো করে প্রত্যেকটা ক্লাসেস দেখছো। তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, কেন সামনে কিন্তু পরীক্ষা, এবার কিন্তু আর সময় সুযোগ নেই ফাঁকি দেবার। প্রথমতই আমরা জানবো যে রাইডার্স টু দ্য সি এটা লেখা হয়েছিল, কেউ কেউ বলে 1902 সালে, আবার তর্কের খাতিরে 1903 সালে। যেহেতু এখানে কন্ট্রাডিকশন রয়েছে, সুতরাং এটা নিয়ে আমাদের কিন্তু খুব একটা আর পরীক্ষায় আসার চান্স নেই। আচ্ছা, সবুজ দিয়ে লেখা যাবে না, কারণ এখন সবুজের সময় না, আমরা লাল দিয়ে লিখব, ঠিক আছে? এইবার এটা লিখেছে কে? এটা লিখেছে জন মিলিংটন সিঞ্জ। আচ্ছা, তাহলে এটা প্রথম কবে মঞ্চস্থ হয়েছিল? এটা প্রথম মঞ্চস্থ হয়েছিল 1904। 1904 ইট ওয়াজ ফার্স্ট স্টেজড। কবে? 25শে ফেব্রুয়ারি, 25th ফেব্রুয়ারি, ডাবলিন আয়ারল্যান্ডে। এটা পরীক্ষায় আসতে পারে। প্রতিটা জায়গা ভালো করে দেখো। এবং এই জন মিলিংটন সিঞ্জ তিনি কিন্তু একজন আইরিশ প্লেরাইট। প্লেরাইট মানে নাট্যকার, ড্রামাটিস্টও বলতে পারো। এটি কিন্তু একটি কেল্টিক মাইথোলজিক্যাল প্লে। কি বললাম? কেল্টিক মাইথোলজিক্যাল প্লে। ওকে, এ নিয়ে কোনো সমস্যা নেই, কেল্টিক মাইথোলজিক্যাল প্লে। ওকে, এবং খুব সুন্দর করে দেখো এখানে যেই যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেই লাইনগুলো বলা, এবং এইটা কিন্তু আগামী সেমেও আছে। খুব ভালো করে পড়তে হবে, যেখানেই পড়ো একা লেখা শেখো। আমার ছেলে মেয়েগুলো খুব মন দিয়ে আমার ক্লাসেস করে, ওরা আমি যেভাবে বলি সেইভাবেই সহজবোধ্য, সাদা মাটা কিন্তু রিচ ইন কোয়ালিটি তারা ক্লাসেস করে। আমাদের 4th সেমে ভর্তি চলছে এবং এই পিডিএফ পেতে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ করো, ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপ করো। অনেকেই না আমাকে বলো স্যার প্রচুর আমরা মেসেজ করছি কিন্তু রিপ্লাই আসছে না। দেখো, প্রচুর ছেলেমেয়েরা মেসেজ করে ভর্তির জন্য, পিডিএফের জন্য, প্রশ্নের জন্য। তাই আমাদের আমার যে ভাইরা কাজ করে, বোনেরা কাজ করে, তারা প্রত্যেকে রিপ্লাই দিতে একটু সময় লাগবে। 24 ঘন্টা তোমরা অপেক্ষা করবে, নিশ্চয়ই পেয়ে যাবে রিপ্লাই। ঠিক আছে? তোমাদের প্রত্যেকের ভালোবাসার জন্য আবারও ধন্যবাদ। দেখো, ট্র্যাজিক ইন্টারপ্লে। ইন্টারপ্লে তোমরা জানো যে বিনিয়োগ। তো এই ট্র্যাজিক ইন্টারপ্লে দেখো দেখো ট্র্যাজিক ইন্টারপ্লে মানে তুমি বলতে পারো যে দুঃখে ভরা সম্পর্ক। কিসের সম্পর্ক? বিটুইন হিউম্যানিটি অর্থাৎ মনুষ্যত্ব এবং প্রকৃতির, মানুষ এবং প্রকৃতির যে দুঃখের সম্পর্ক। প্রকৃতির কাজ ধ্বংস, প্রকৃতির কাজ শুধুমাত্র সৃষ্টি নয়, এই নাটক মোতাবেক তো আমরা দেখতে পাবো এখানে। এটা কিন্তু একটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি, মনে রেখো। হ্যাঁ,
এবং এই নাটকে মূল জায়গা কোথায় আছে? রিলেন্টলেস কথার অর্থ অদম্য স্ট্রাগল, লড়াই। কাদের? আইরিশ পরিবারের। কার বিরুদ্ধে? এগেইনস্ট দি ওভারওয়েলমিং ফোর্স অফ নেচার, অর্থাৎ প্রকৃতির ব্যাপক শক্তির সাথে এই আইরিশ পরিবারের অদম্য লড়াইয়ের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এই নাটকের থিম কি? এই নাটকের থিম হলো নিয়তির একই খেলা। নিয়তিবাদ, ফ্যাটালিজম মানে নিয়তিবাদ। দ্য ইনডমিটেবল পাওয়ার অফ নেচার, অর্থাৎ প্রকৃতির অদম্য শক্তি, তার সঙ্গে দ্য এন্ডিউরিং হিউম্যান স্পিরিট, অর্থাৎ যে সহিষ্ণু মানুষের মন সব কিছুকে সয়ে নেয় ইন দ্য ফেস অফ ইনএভিটেবল লস, যে অনিবার্য মানে যে একেবারেই মানুষের সমস্ত কিছু হারিয়ে যাওয়ার মুখেও যে সব কিছুকে মানুষ সয়ে নেয়। এখানে মা অর্থাৎ প্রধান চরিত্র আমাদের মরিয়া, এই মরিয়ার তার 6 সন্তানকে তিনি একে একে হারাবার পর, তার স্বামীকে, তার নিজের শ্বশুরমশাই, তাদের প্রত্যেককে হারাবার পরও তিনি কিন্তু বেঁচে আছেন বা বেঁচে থাকতে চান, সেইটাই কিন্তু এই নাটকে বলা আছে। তাহলে এই পৃষ্ঠা থেকে তোমাদের জন্য এমসিকিউ রইল, তোমরা আমাকে বলবে তো এই নাটক প্রথম কোথায় মঞ্চস্থ হয়েছিল, প্রথম কোন জায়গায়, আমাকে কমেন্ট সেকশনে জানাও, তবে আমি বুঝতে পারবো যে তোমরা পড়াশুনো করেছো। একদম পৃষ্ঠা ধরে ধরে পেজ নাম্বার 142 এবং 143 পৃষ্ঠায় কী আছে। আমরা নাটক শুরুতেই আমরা দেখতে পাই যে ওয়েস্ট আয়ারল্যান্ডের একটি জায়গা, সেটা আমরা প্রত্যেকেই জানি যে অ্যারান আইল্যান্ড। এই ওয়েস্ট আয়ারল্যান্ডের একটি জায়গা, সেটা কটেজ কিচেন। কাদের বাড়ি? ক্যাথলিন, মরিয়া, নরা ফতে, এদের বাড়ি। সেই রান্নাঘরটার জালনায় কিন্তু জাল দেওয়া নেটস, এবং সেইখানে ঝুলছে অয়েল স্কিনস, মানে যেই নেতাগুলোতে জল শোক করে না, অর্থাৎ ওয়াটার প্রুফ ক্লোথ বলতে পারো। স্পিনিং হুইল, পরীক্ষায় প্রশ্ন দেয় যে স্পিনিং হুইল মানে কি? স্পিনিং হুইল কথার অর্থ যে কন্টিনিউটি অফ লাইফ, ঠিক আছে। আর নিউ কিছু হোয়াইট বোর্ডস রাখা আছে স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল। আমরা পরবর্তীতে জানতে পারবো এই হোয়াইট বোর্ডসগুলো কনিমরা থেকে কেনা, কানামরা নয়, কনিমরা। এবার আমাদের নাটকের অন্যতম প্রধান চরিত্র ক্যাথলিন, তাকে আমরা দেখতে পাই তার বয়স মাত্র 20। সে কিন্তু শেষ করেছে কেকের আটা বা ময়দা বা ইনগ্রেডিয়েন্ট ফ্যাটানো, সেইটা তিনি পট ওভেনে দেবেন, আগুনের ওপরে পট ওভেনটা রাখা, সেখানে কেক প্রস্তুত করবার জন্য দেবে। এবার আমাদের ঘরে নরা প্রবেশ করলো। প্রবেশ করার পর ক্যাথলিন নরা ক্যাথলিনকে জিজ্ঞাসা করছে, মা কোথায়? তখন নরা বলল, মা ঘুমিয়ে আছে বা শুয়ে আছে, ঘুমানোর চেষ্টা করছে, কারণ তার 6 সন্তান, শেষ সন্তান বাদে বাকি সব সন্তান মারা গেছে, এবং মাইকেল মারা গেছে কিনা জানে না, কিন্তু তিনি বুঝে গেছেন যে মাইকেল হয়তো নেই। এই এত দুঃখে তার এত অশ্রু ঝরেছে, তার ঘুম এবং কান্না দুটোই কিন্তু বুঝে গেছে, থেমে গেছে। তাই তিনি চেষ্টা করছে ঘুমানোর পাশের ঘরে। কিন্তু তোর হাতে ওটা কি? নরাকে জিজ্ঞাসা করলো ক্যাথলিন। বলল, আমি আসছিলাম, তখন ইয়াং প্রিস্ট আমাকে দিয়েছেন একটি বান্ডল, যে বান্ডেলের মধ্যে আছে একটি শার্ট এবং আছে একটি প্লেন স্টকিং বা সাদামাটা মোজা। কোথায় পেয়েছেন তিনি এইটা? ডনিগালে। কিন্তু ডনিগালে আমাদের দাদা মাইকেল কি করে যাবে? সেটা তো এখান থেকে অনেক দূর উত্তরে, সেখানে যাবার কি পসিবিলিটি আছে, বা ভেসেও যেতে কি পারেন আমাদের দাদা মাইকেল? এইখানে কিন্তু প্রশ্নটা আছে। ও আমরা এখান থেকেও প্রশ্ন করব। ক্যাথলিন বলছে, দেখ আমাদের তো সময় খুব একটা ভালো যাচ্ছে না, তুই কি আমাদের ইয়াং প্রিস্টকে বলেছিস যে আমার একমাত্র ভাইকে বার্টলেকে যাতে গালওয়ে ফেয়ারে এবার ও না যায়? তখন নরা বলল, আমি বলেছি, কিন্তু তিনি কি বলেছেন জানিস? তিনি বলেছেন যে অলমাইটি গড ওন্ট লিভ হার, মানে আমার মাকে ডেস্টিটিউট মানে নিঃসঙ্গে ফেলে রেখে যাবে না, কারণ সর্বশক্তিমান ভগবান এতটাও নির্দয় নয়। এই কথায় কিছুক্ষণ পরে দে ওয়ার ক্রাইং। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, এই দে বলতে কাদের বোঝানো হয়েছে? ঠিক আছে, শি উইল বি কামিং ইন আ মিনিট। এবং তারা এবার আইডেন্টিফিকেশনের জন্য, বেটার আইডেন্টিফিকেশনের জন্য বারবার করে দেখছে, ওর ভেতরে দেখবে
আদৌ ওটা দাদার কিনা বা মাইকেলের কিনা, কিন্তু তাদের মা তো চলে আসবে, তাই বলছে এই শোন মা কিন্তু কয়েক মুহূর্তেই চলে আসবে, এটা তড়িঘড়ি করে আমরা লুকিয়ে রাখি। তোরা টার্ফ লফট অর্থাৎ ঘাস টাস যেখানে রাখা হয় গবাদি পশুর খাবার হিসেবে, সেই টার্ফ লফটে তারা একটি মইতে করে উপরে রাখতে যাবে। আর তখনই বলছে দেখ যখন মা তো এক্ষুনি উঠে আসবে, কারণ যদি টাইড টার্নস মানে একটু ঢেউটা কমে আমার মা কিন্তু আবার সমুদ্রে যাবে দেখতে যে তার ছেলে মাইকেল ভেসে আসে কিনা পূর্ব দিক থেকে, ইস্ট ভেসে আসে কিনা, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। আচ্ছা তোমরা আমাকে এই পৃষ্ঠা থেকে এমসিকিউ দিচ্ছি তোমাদের জন্য, তোমরা শুনছো কিনা। আচ্ছা তোমরা আমায় বলো তো যে আমাদের এই অয়েল স্কিনস মানে কি, আমাকে অবশ্যই কিন্তু জানাবে। পেজ নাম্বার 144 এবং 145, পেজ নাম্বার 144-45। আচ্ছা গ্যাবল মানে বেশ কিছু জায়গায় কিন্তু টেবিলের বা একটা পিলারের কোণাকে বলা হয়েছে, কিন্তু গ্যাবল কথার অর্থ টেবিল, এটাই সঠিক। এবার ক্যাথলিন হাইড করেছিল অর্থাৎ লুকিয়েছিল। আচ্ছা হাইডের এটা V2, তাহলে হাইডের বা V1 কী হতে পারে, HID, এটা হিড যদিও, তাই না, লুকিয়ে রেখেছিল ওই বান্ডেলটাকে। লুকাতে লুকাতেই মরিয়া এসে হাজির। মরিয়া ক্যাথলিনকে বলছে কিরে যথেষ্ট ঘাস কি আজকে দিনের জন্য এবং সন্ধ্যের জন্য হবে না? তো এখানে কিন্তু ডে অ্যান্ড ইভিনিং, পরীক্ষা যদি অপশান দেয় ডে অর ইভিনিং তুমি কনফিউজড হবে, তাই এই জায়গাটা ভালো করে দেখবে। তো বলছে না মা আমি কেক বানাচ্ছিলাম, বাটলে কনিমরায় যাবে, তো যদি একটু ঢেউটা কমে আর সে কনিমরায় যাবে। তোমাদের এখানে দুটো জায়গা আছে, একটা কনিমরা আর একটা হলো তোমাদের কি গালওয়ে। কনিমরা ওদের লোকাল মার্কেট, ওখানে প্রতিনিয়ত ওদেরকে যেতে হয় বিভিন্ন বাজারপত্র করবার জন্য। মনে রাখবে সমস্ত কিছু কেবলমাত্র ওই জামাটা অর্থাৎ ওই শার্ট ছাড়া সমস্ত কিছু কনিমরা থেকেই কেনা। আর গালওয়েতে ওরা ব্যবসা করতে যাবে, কারণ এবছর ঘোড়ার ব্যবসাটা ওইখানে ভালো হচ্ছে সেই কারণে। ঠিক আছে, তো নরা বলছে সে নাকি শুনেছে ইমান সিমন, স্টেফেন ফিটি, কলামসন এদের কাছ থেকে যে বার্টলে নাকি অবশ্যই সমুদ্রে যাবে, এটাও শুনেছে। ঠিক আছে, এবার যদি বলে যে বার্টলে কেন সমুদ্রে যাবে, কারণ এই সপ্তাহে বা 2 সপ্তাহে একটি মাত্র নৌকা চলছে, তাছাড়া এই হুকার স্ট্যাকিং অর্থাৎ মাছ ধরার নৌকা ছাড়া একটি মাত্র নৌকা যাবে, যেই নৌকাটা অলরেডি গ্রিনহেড পার করে চলে এসেছে, তাই আমাকে যেতেই হবে। ঠিক আছে, বাটলেকে যেতেই হবে। এবং বাটলে তখনই এই কথা আলোচনা করতে করতে বার্টলে কিন্তু এসে হাজির। এসেই বার্টলে বলল যে আমি যে নতুন দড়িটা বলেছি সব জিনিস কোথা থেকে কেনা, সব জিনিস কনিমরা থেকে কেনা। তাই বার্টলে এসে ক্যাথলিনকে বলল ক্যাথলিন নতুন দড়িটা কোথায়? তো নতুন দড়িটা কোথায় রাখা তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা বলো তো কোথায় রাখা, যদি তোমরা জানো আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি বলে দিচ্ছি নতুন দড়িটা যাতে ওই পিগস উইথ ব্ল্যাক ফিট ওদের ভয়ে অর্থাৎ কালো পাওয়ালা শূকরগুলোর ভয়ে ওই পেরেকের ওপরে ঝোলানো আছে। তা মরিয়া বার্টলেকে জিজ্ঞেস করলো যেতেই হবে এবং দড়িটার কি প্রয়োজন। তখন বার্টলে বলল দেখো আমার এই ঘোড়ায় লাগাম টানা দড়ি অর্থাৎ হল্টার নেই, তা আমি এই দড়ি দিয়ে হল্টার বানাবো। ঠিক আছে, এই সপ্তাহে একটি মাত্র নৌকা যাচ্ছে, এই 1-2 সপ্তাহে আমাকে যেতে হবে। আর নিচে শুনেছি তারা বলতে ইমান সিমন, স্টেফেন ফিটি, কলামসন এরা বলছে যে এবার নাকি ঘোড়ার ব্যবসাটা ওই গালওয়ে ফেয়ারে ভালোই হচ্ছে, আমাকে যেতেই হবে। তখন মরিয়া বলছে দেখ বাবা আমি যথেষ্ট টাকা খরচ করেছি, তোর দাদার যদি মৃতদেহ ভেসে আসে তাহলে তাকে কফিন বন্দি করবার জন্য কেউ থাকবে না। আমি কনিমরা থেকে এই হোয়াইট বোর্ডগুলো কিনেছিলাম, তুই কী হবে যে দেখো দাদার মৃতদেহ তুমি কি করে পাবে, 9 দিন ধরে আমরা খোঁজ করছি, আর আমাদেরকে জীবিকা নির্বাহের জন্য তো যেতেই হবে। তখন মা বলল দেখ বাবা 100 ঘোড়া হোক বা 1000, এই 1000 বা 100 ঘোড়ার কাছে আমার একটি সন্তানের মূল্য অনেক বেশি। বলল দেখ বোন, এবার বার্টলে বলছে আমাকে তো যেতেই হবে ক্যাথলিন, তবে যাবার আগে বলে রাখি দেখিস এই ভেড়াগুলো যেন ওই রাই বা জবের ক্ষেতে লাফালাফি না করে ফসলের ক্ষতি করে দেয়, আর যদি কোনো ভালো জবার পাস বা ক্যাটেল ডিলার পাস তাহলে বিক্রি করে দিস। ঠিক আছে, আসলাম বোন, আমি চলে আসবো
আমি খুব তাড়াতাড়ি চলে আসব, এটা বলে আরও কিছু কথা বলল। কি বলল? 146 এবং 147 পৃষ্ঠায় কি বলল? দেখ বোন, যদি পশ্চিমী বাতাস কিছুদিন থমকে যায়, কিছুদিন বলতে লাস্ট বিট অফ মুন অর্থাৎ শেষ পূর্ণিমা পর্যন্ত, তাহলে নরাকে বলিস আরও কিছু আগাছা বা ঘাস জোগাড় করে ঘাসের স্তূপে রেখে দিতে, কারণ আমি যাচ্ছি তো তাই। আচ্ছা, এবার তখন প্রশ্ন করেছে, ইজ শি কামিং টু দ্য পায়ার, ইজ শি কামিং টু দ্য, এখানে শি বলতে কে? আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই পৃষ্ঠা থেকে প্রশ্ন, ইজ শি কামিং টু দ্য পায়ার, এইখানে এই প্রশ্নটা কে করেছিল? এটা তোমাদের কাছে প্রশ্ন, এটা আমি উত্তর দিচ্ছি না। এখানে শি বলতে আমরা কিন্তু মরিয়াকে বলবো না, এখানে শি বলতে আমরা কিন্তু বলবো ওই জাহাজটিকে। কি করে বুঝবো যে শি ইজ পাসিং দ্য গ্রিনহেড? ওই জাহাজটা গ্রিনহেড পার করেছে এবং লেটিং ফল হার সেলস, এবং তার কপোতগুলোকে নামানো হচ্ছে জাহাজের, সেটা দেখে আমরা বুঝতে পারছি জাহাজ। বাটলে এবার কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত, তার পার্স তার টোব্যাকো নিয়েছে, বলছে দেখো আমার কাছে 8 ঘন্টা মাত্র সময় আছে, আমাকে যেতে হবে, এবং আমি ওই লাল ঘোড়ায় করে যাব, এবং আমার পেছন পেছন ওই ছোট্ট ধূসর বর্ণের টাট্টু ঘোড়াটা যাবে। যাবার আগে কিন্তু মরিয়া তাকে আশীর্বাদ করেনি, বরঞ্চ দুটো কুকথা বা দুটো অশুভ বার্তা দিল। তখন ক্যাথলিন বলছে, তোমার মুখে কি ভালো কথা নেই? একটা মানুষ চলে যাচ্ছে, এবং তোমাদের এই ধরনের মানুষের জন্যই আমি আমার দাদাকে রুটির টুকরো বা কেক একই আমি দিতে পারিনি। তখন ক্যাথলিন মরিয়াকে বলছে, যাও এই রুটিটা আমি এই কাপড়ের মধ্যে পেঁচিয়ে দিলাম, স্প্রিং ওয়েলের কাছে গিয়ে দাদাকে দিয়ে দাও বা বাটলেকে দিয়ে দাও, আর যদি তার সঙ্গে দেখা হয় বলো গড স্পিড ইউ, এই কথাটা বলে এসো। আর এই নরা, ক্যাথলিন নরাকে বলছে, নরা মাকে ওই লাঠিটা দে, উনি হাঁটতে পারেন না, তিনি বিগ স্টোনের কাছে পড়ে যাবে। আরে কোন লাঠিটা? আরে লাঠিটা সেই লাঠিটা যেটা কনিমরা থেকে কিনেছিল। আমি বলেছি প্রতিটা জায়গা প্রতিটা জিনিস ম্যাক্সিমাম কিন্তু কনিমরা থেকেই কেনা। পেজ নাম্বার 148 এবং 149। নরা এবার এই অ্যাবসেন্স ক্রিয়েট হয়েছে, ওরা ভালো করে আইডেন্টিফিকেশন করবে ওয়েদার দিস বান্ডল বিলংস টু মাইকেল আর নট। দেখতো ক্যাথলিন নরাকে বলছে মা কদ্দূর গেছে, তখন বলছে মা ওই ঝোপটা পার করে গেছে। এবার নরা বলছে আচ্ছা কিভাবে এটা পাওয়া গেছে বলো তো? তখন ওই বান্ডেলটা উদ্ধার করার গল্পটা, দুজন মানুষ তারা দাঁড় চালাচ্ছিল, মানে নৌকা চালাচ্ছিল চোলাই মদ নিয়ে। তো সেটা কোন সময়? ভোরের দিকে, কক্সক্রোর যখন মোরগ ডাকে সেই মুহূর্তে তাদের একটা দাঁড় ওই বান্ডেলটাতে লাগে, এবং সেটা তুলে এনে পুরোহিতকে দেয় বা ইয়াং প্রিস্টকে দেয়, ইয়াং প্রিস্ট নরাকে দেয়। ঠিক আছে, বলছে এই লাইনটা মনে রাখবে, দ্য পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, এই লাইনটা মনে রাখবে জাস্ট এমনি। এবার ক্যাথলিন বলছে দেখ বাঁধনটা কত শক্ত, কারণ সল্ট ওয়াটারে বাঁধনটা আরও শক্ত হয়ে গেছে এবং কালো বাঁধন পড়ে গেছে, এবং এটাকে 1 সপ্তাহে, এখানে এমসিকিউ কিন্তু, কত সপ্তাহে খোলা যাবে না, 1 সপ্তাহ খোলা যাবে না, আর তাই জন্য চাকু দিয়ে কাটতে হয়েছে। আচ্ছা এখান থেকে ডনিগাল কত দূর? বলছে আমরা যেই চাকুটা যার কাছ থেকে কিনেছি সেই ভদ্রলোক বলেছে আমাদের এই পাহাড় থেকে ডনিগাল 7 দিনের পথ। কত দিনের পথ? 7 দিন। দেখো 7 দিন, এখানেও 7 দিন, 1 সপ্তাহ 7 দিন, তাহলে 7 দিনে খোলা যাবে না, 7 দিন লাগবে, মনে রাখবে কিন্তু। এবার আইডেন্টিফিকেশনের জন্য তারা হুক থেকে বা ফ্ল্যানেল থেকে তারা শার্টটা কিন্তু নিয়ে আসলো। একটা উলেন ক্লোথ আছে, ওই ফ্ল্যানেলের পাশে একটা, ফ্ল্যানেল মানে উলেন ক্লোথ, তার পাশে একটা শার্ট ছিল, সেটা নিয়ে এসছে। ভাবছিল কিন্তু শার্ট নেই, কারণ শার্ট বাটলে পড়ে গেছে। কেন বাটলে পড়ে গেছে? কারণ বাটলের শার্টটাও নোনা জলে নষ্ট হয়ে গেছে, তাই বাটলে পড়ে চলে গেছে। তাহলে শার্টের যে টুকরোটা একটা আছে, সেই টুকরোটা দেখে ওরা মিলিয়ে দেখছে সেম টুকরো, কিন্তু প্রশ্ন এই রকম টুকরো কি ওই গালওয়েতে একটাই ছিল গালওয়ের দোকানে? তার মানে কি শার্ট কেবলমাত্র দুটোই বানানো হয়েছে? না, তাহলে এইটা বাটলের এটা মাইকেলের বলা যাবে না। তাহলে কোথা থেকে বলতে পারবো? আমি যে মোজাটা সেলাই করেছিলাম সেই মোজাটা কিন্তু 3য় জোড়ার 2য় মোজা,
যে মোজার 60 ঘর আমি সেলাই করেছি, 4 ঘর আমি বাদ দিয়েছি। দেখ মিলে গেছে। ডেফিনেটলি এটা কিন্তু আমার দাদা মাইকেলের। তাই ক্যাথলিন তখন বলছে, হায় রে কপাল, ব্ল্যাক হ্যাগস দ্যাট বি ফ্লাইং অন দ্য সি, ওই কালো পেতনিগুলো সমুদ্রে নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছে, তা না হলে একে একে আমাদের পরিবারের সকলে কেন এইভাবে চলে যাবে। এরপর খুব সোজা এই নিং মানে কান্না করা, নিং মানে কান্না করা, 151, 50, 51। আচ্ছা তোমাদের কোশ্চেন করা হয়নি, আচ্ছা তোমরা আমাকে বলো তো যে ডনিগালে যেতে কতদিন সময় লাগবে এবং কোথা থেকে আমাকে জানাবে। আচ্ছা নরা এবার ক্যাথলিনকে বলছে, দেখ তুই একটা কাজ কর, তুই তো কান্না করছিস, একটু লুকিয়ে থাক, তাই না, মা যেন তোকে দেখতে না পারে। মরিয়া ততক্ষণে প্রবেশ করেছে। মরিয়ার চোখে মুখে একটি ভয়ের ছাপ, এবং তিনি কিন্তু ওই রুটির টুকরোটি দেননি। তিনি বলছেন, আমি এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। কোন দৃশ্য? যে দৃশ্য ব্রাইড ডারা দেখেছিল। ব্রাইড ডারা কোন দৃশ্য দেখেছিল বন্ধু? একজন ডেড ম্যান উইথ এ চাইল্ড, তাই না, ইন হিজ আর্মস, উইথ এ চাইল্ড ইন হিজ আর্মস, এটাই কিন্তু দেখেছিল ব্রাইড ডারা। সেরকমই একটি, যেমন দৃশ্য দেখে ব্রাইড ডারা চমকে উঠেছিল, আমি সেরকম কিন্তু একটি দৃশ্য দেখেছিল সেল্টিক মাইথোলজি বা কেল্টিক মাইথোলজি। আমি দেখেছি মাইকেল, ওই মাইকেলকে দেখেছি গ্রে পনিতে। বাটলে তো রেড ম্যারে ছিল, আমি দেখেছি মাইকেলকে গ্রে পনিতে। আসলে এটা মায়ের অ্যাজাম্পশন, তাই না, কেন বুঝবো আমরা। নরা সেইড দ্য ইয়াং প্রিস্ট একবার তো বলেছিল যে আমার মায়ের নাকি সন্তানহানি হবে না, তাহলে কেন হলো, তাই না। এবার যাই হোক, এবার যেহেতু সকলেই মারা গেছে, এবার বাটলের দেহকে আনা হবে, তা কফিন তৈরি করতে হবে। কফিন তৈরির দায়িত্ব ইমন এবং একজন ভদ্রলোক ওল্ড, তারা কিন্তু কফিনটা ওই হোয়াইট বোর্ড দিয়ে বানাবে। এখানে তোমাদের জানতে হবে তাদের টোটাল পরিবার সংখ্যা কিন্তু 11 জন। 11 জন বলতে কারা কারা আমরা জানি যে তাদের বাবা এবং মরিয়ার স্বামী, মরিয়ার শ্বশুর, মরিয়ার 6 সন্তান, মরিয়ারা 3 জন, অর্থাৎ মরিয়া, নরার, ক্যাথলিন, এই কজন, টোটাল 11 জন। স্টেফেন অ্যান্ড সন, এবার তিনি মনে করছেন কীভাবে সবাইকে হারিয়েছে। স্টেফেন এবং সন তারা কিন্তু বিশাল ঝোড়ো হাওয়ায় হারিয়ে গেছে এবং তাদের খুঁজে পাওয়া গেছে বে অফ গ্রগেরি বঙ্গোপসাগরে এবং অফ দ্য গোল্ডেন মাউথ, এখান থেকে তাদের খুঁজে পাওয়া গেছে। সিমাস এবং তার বাবা এবং আমার শ্বশুর তারা কিন্তু ডার্ক নাইটে হারিয়ে গেছিল। প্যাচ পুরো উল্টে, মানে ছোট একটা নৌকা উল্টে মারা যায়। যখন প্যাচ মারা যায় তখন কিন্তু বাটলে অত্যন্ত ছোট, বাটলে তখন তার মায়ের কোলে, তিনি দোল দিচ্ছিল তার হাঁটুতে রেখে। যাই হোক, বাটলের দেহকে আনা হবে, তাই দেহকে আনা হলে 4 জন মহিলা তারা আমাদের বাটলের মা অর্থাৎ মরিয়াকে সান্ত্বনা দেবার জন্য ক্রসিং করতে করতে ঘরে ঢুকলো। জানা গেছে কি করে মারা গেছে, ওই গ্রে পনিটা নাকি রেড মেয়ারকে ল্যাং মেরেছে এবং তারা বিশাল সমুদ্রে তলিয়ে যায়, কারণ ওই সার্ফ অন দ্য হোয়াইট রক্স, ওই পাথর থেকে তারা পাহাড় থেকে পড়ে যায়, ওখানেই মারা যায়। তাই এখানে ওর মা অ্যাজাম্পশন করছে ওই গ্রে পনিতে নিশ্চয়ই মাইকেল বসেছিল, নাহলে এরকম অদ্ভুত ব্যবহার কেন করবে। মায়ের কথা একদম শেষ পৃষ্ঠায় আমরা চলে এসেছি। 154 এবং 55 পৃষ্ঠায় কি আছে, এবার বলছে, ভালোই হয়েছে, আমাকে আর প্রতি রাতে এই হলি ওয়াটারের জন্য যেতে হবে না। প্রত্যেক সামিহা মানে শ্রাদ্ধের কাজ, অর্থাৎ ডে অফ সোল। সামিহার সময় কখন? 1 নভেম্বর। সামিহার সময় কিন্তু 1 নভেম্বর, আমাকে আর যেতে হবে না, তাই না। এবার একজন বুড়ো লোক ক্যাথলিনকে বলছে যে পেরেকটা কোথায়, তখন কলাম বলছে যে আমি জানি না পেরেক কোথায় আছে, কারণ আমার মা মানে তাদের মা অর্থাৎ নরাদের মা এতটাই শোকা হতো, তিনি পেরেকের কথা কি মনে রাখতে পারে। যাই হোক, মরিয়া বারবার চেষ্টা করছে তার ছেলের কাছে ওই এমটি কাপটা তার মুখের সামনে ধরার, এবং তিনি ভাবছেন যে যাই হোক আমার ছেলে যে এটা ক্লিন বিউরিয়াল, মানে আমার ছেলে একটা সুন্দর বিউরিয়াল পেল, আর মাইকেল ক্লিন বিউরিয়াল পেয়েছে, কারণ নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোনো পুরুষই আজীবন বেঁচে থাকে না। এইটুকুনি ভালো করে পড়ো, তার পাশাপাশি পাঠ্য পড়তে পারলে তো ভীষণ ভালো। আমাদের যে পিডিএফ নোটস আছে সেই পিডিএফ নোটসে কিন্তু খুব সুন্দর করে 1 লাইনার পাঞ্চ এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, সেটা খুব ভালো করে পড়ো।
এবং অবশ্যই 32টা এমসিকিউ তোমাদের কার কার চাই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। খুব ভালো থেকো, খুব কষ্ট করে তোমাদের ক্লাসেস করছি, তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে।